আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। একদমই কথাগুলো বলে থামলো সারফারাজ। ঘন ঘন নিঃশ্বাস নিল। মারামারি করে অনেকটা এনার্জি লস হয়েছে তার। হাঁপাচ্ছে সারফারাজ। সারফারাজের ছোট খালার মনক্ষুণ্ণ হলো সারফারাজের কঠোর কথায়, সাথে অপমান বোধটাও প্রবলভাবে ধরা দিল তার মধ্যে। উপস্থিত সাউদা বেগমের উদ্দেশ্যে প্রাগ্র কণ্ঠে বলল, বড়পা, আমি এখানে আর এক মুহূর্ত ব্যয় করতে চাই না। দুদিনের ছেলের বউয়ের কাছে আমার ছেলেটাকে এভাবে অপদস্থ করলে তোমরা। ছোট মানুষ ভেবে মাপ করা গেল না? এখানে আর এক মুহূর্তও নয়, আমি চলে যাব। ডেকে এনে অপমান না করলেও পারতে। ছেলে তোমার লায়েক হয়েছে যেন। দেখব কেমনে ছেলের বউয়ের ভাত রান্না খাও। তারপর সানাফ নিহাকে বললেন, চল তোরা, এখানে আর নয়। সানাফ মায়ের সাথে রওনা হলেও নিহা ঠাই দাঁড়িয়ে রইল। দৃঢ় কণ্ঠে বলল, ফুঁসে উঠলেন মহিলা। রাগান্বিত কণ্ঠে মেয়ের উদ্দেশ্যে বললেন, মারবো এক চড়, বেয়াদব। থাক তুই, বেয়াদব মেয়ে পেটে ধরেছিলাম। আর এক মুহূর্ত সময় ব্যয় করলেন না তিনি। সদর দরজা পেরোনোর সময় পিছন থেকে সাইফা বলল, 23 বছরের টকবোগা যুবককে কখনোই ছোটদের কাতারে ফেলানো যায় না। বেয়াদব নিহা নয়, করেছে আপনার গুণধর পুত্র। পারলে তাকে ঠেকান। মহিলা প্রত্যুত্তরে কিছু বললেন না। কটকট শব্দে তুলে চলে গেলেন বাড়ি ছেড়ে। সাউদা বেগমের মুখখানা থতমত হয়ে আছে। তা দেখে সারফারাজ ভয় হলো। এই একজন মহিলা যাকে সারফারাজ খুব মেনে চলেন, যে মুখ ভার করে রাখলে সারফারাজের সব কিছু ধূসর বেরঙিন লাগে। ভীত কণ্ঠে মায়ের উদ্দেশ্যে বলল, তুমি রাগ করেছো মা? সাথে সাথে জবাব দিলেন না সাউদা বেগম। কিঞ্চিত সময় পার করে প্রত্যুত্তরে বললেন, একদম ঠিক করেছো বাবা। অন্বেষা আমার মেয়েদের থেকে কম কিছু না। তাকে এ বাড়িতে এসে কেউ অপমান অপদস্থ করবে, সেটা আমি বাড়ির কর্ত্রী হয়ে কিভাবে মেনে নিব? আমার রাগ নেই, হোক সে আমার বোনের ছেলে, কিন্তু অন্যায়ের ছাড় নেই। আমার বোনটা যদি বুঝতো সঠিকটা, যাক, সেসব ভেবে কাজ নেই। মনে রেখো, দুষ্টু গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো। মায়ের স্বাভাবিক এবং প্রতিবাদ মুখর জবাবে সারফারাজ খুব খুশি হলো। অন্বেষাও বেশ অবাকতার সাথে গ্রহণ করেছে। সাউদা বেগম সবার উদ্দেশ্যে বললেন, এখানে কি হয়েছে কি হয়নি সব ভুলে যাও। ভাইয়ের হলুদ আজ, সেটাই মনে রেখে কাজ করো। যাও সকলে। আর নিহামা, তোমার কথায় খুব মুগ্ধ হয়েছি সোনা। আমার বোনটার মেয়েটা অন্তত মানুষের মতো মানুষ হয়েছে। একে একে সবাই রুম থেকে চলে গিয়েছে, শুধু সারফারাজ অন্বেষা বাদে। সারফারাজ তার কোনায় জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা বউয়ের দিকে এগিয়ে গেল। দুহাত দিয়ে নত মুখখানা উঁচিয়ে অপরাধীর স্বরে তার উদ্দেশ্যে বলল, খুব সরি বউ, সময় মতো তোমার পাশে থাকতে পারিনি। তোমার কি আপত্তি আছে বুড়ো বরটার সাথে থাকতে? অন্বেষা প্রত্যুত্তরে কিছু না বলে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল প্রিয় মানুষটার বক্ষে। কান্নারত কণ্ঠে বলল, বুড়ো হন বা জোয়ান সেটা বড় কথা নয়। আমার যে আপনাকেই লাগবে, একমাত্র আপনাকে। সুদর্শন বলিষ্ঠ দেহী যুবককে মানুষ কোন চোখ দিয়ে বুড়ো বলে শুনি? সারফারাজ সন্তুষ্ট হলো অন্বেষার কথায়, বলল, হিংসার চোখ দিয়ে, বুঝলে অন্বেষা? হাত দুটো দ্বারা শক্ত করে আঁকড়ে ধরল পক্ষে লেপ্টে থাকা অন্বেষাকে। এখন কিছুটা শান্তি শান্তি লাগছে তার। রাতের আধার কেটে ধরণীতে এবার ঝকঝকে দিনের সূচনা। রৌদ্রোজ্জ্বল আকাশ আধার কেটে যেন নব্যদিনের সূচনা হয়েছে। তেমনি গত দিনের কুলসিত ঘটনা অতীতের পাতায় তালাবদ্ধ করে পুরো পরিবার সারফারাজ অন্বেষার বিয়ের আনন্দে মেতে উঠেছে। তবে এত সবরের মাঝেও সাইমার ভাবভঙ্গি ঠিক ঠাউর করা যাচ্ছে না। সে মাঝে মাঝে খিলখিলিয়ে হেসে ভাইয়ের বিয়ের আনন্দ অনুষ্ঠানে সামিল হচ্ছে, কখনো আবার মন খারাপের বিষাদের মেঘ তাকে গ্রাস করে নিচ্ছে, ফলস্বরূপ মন খারাপ করে থাকছে। গতকাল হলুদের অনুষ্ঠানে নিমন্ত্রিত
আত্মীয়র অনেকে থাকলেও সাউদা বেগমের ছোট বোন এবং ছেলে না থাকায় এ নিয়ে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। অনুষ্ঠানে কোথাও যেন ভাটা পড়েছিল। সবটাই সরফরাজের নজরে আসলেও সে নিরুপায়। কী বা করার থাকতে পারে? সে ইচ্ছে করে তো আর এমনটা করেনি। কাল যদি সানাফকে শাসন না করত, হয়তো পরবর্তীতে অন্যায়ের আরও কয়েক ধাপ বাড়ত সানাফের ধারা। তাছাড়া শুধু সরফরাজ কেন, অন্য যে কোনো পুরুষ হলেও একই কাজ করত। এটা ঠিক সরফরাজের অতিরিক্ত রাগী। সেক্ষেত্রে সানাফের বুঝে চলা উচিত ছিল আজ বিয়ে, অর্থাৎ ছোট করে রিসেপশন পার্টি দিবে। কারণ বিয়ে তো সেদিন হয়েই গিয়েছে। যেভাবেই হোক বিয়ে তো হয়েছে। বেবি পিঙ্ক রঙের গাউন অন্বেষার আজকের ড্রেস, আর সরফরাজের জন্য একই রঙের পাঞ্জাবি। সে শেরওয়ানি পরে না। আত্মীয় স্বজনের পদচারণে বাড়ি মুখরিত। বাড়ির সবাই সবার কাজে ব্যস্ত। কেউ মেহমান আপ্যায়নে ব্যস্ত, কেউ বা খাবারের দিকগুলো সামলাতে ব্যস্ত, কেউ নিজ কর্মে ব্যস্ত। যেমন হয় আর কি। রুমে চুপটি করে গোল হয়ে বসে আছে অন্বেষা। তার স্বাদ সম্পন্ন। মাঝে মাঝে আত্মীয়রা কেউ কেউ এসে দেখে যাচ্ছে। কেউ আত্মীয়দের মধ্যে আবার দুভাগ আছে। কেউ অন্বেষার প্রশংসায় পঞ্চমুখ, কেউ বা অন্বেষার চোখ ধাঁধানো রূপ দেখে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে। ফলস্বরূপ দুই একটা কটু বাক্য বলে যেতে ভুলছে না। সকাল থেকে অন্বেষাকে সরফরাজের থেকে আড়ালে রেখেছে মেয়েগুলো। আজ এখন দুপুর পেজে 2:30। সরফরাজ তার শুভময়কে এখনও এক পলক দেখেনি। মাঝে মধ্যে তৃষ্ণার্ত কাকের মতো রুমের আশপাশ দিয়ে ঘুরে যাচ্ছে, কিন্তু ভেতরের অন্বেষাকে সে বারবারই দেখতে ব্যর্থ হচ্ছে। এ অন্যায় কি মানা যায়? সরফরাজ না পারছে কাউকে বলতে, আর না পারছে এহেন অন্যায় অবিচার সইতে। কি হয়েছে বাপ? তুমি এমনি রুমের বাইরে দাঁড়াই উকি ঝুঁকি দিতেছ কেন? রুমের মধ্যে যাও, দেহগে মা জননীরে কেমনে কইরা সাজাইছে আম্মারা মিল্লা। হাসুর মায়ের কথায় সরফরাজের মুখ ফোটা বেলুনের মতো চুপসে যায়। সতর্কিত দৃষ্টিতে চারপাশ ভালো করে অবলোকন করল সে। আশেপাশে তার কোনো মনোযোগ দিয়ে শোনার মতো মানুষের বড় অভাব। সে হাসুর মায়ের কথার প্রতিউত্তরে অসহায় কণ্ঠে বলল, খালা, আমি এমনি দাঁড়িয়ে আছি, কোনো সমস্যা নেই তো? আপনি দুপুরে খেয়েছেন তো? আলতো হাসলো হাসুর মা। অনুষ্ঠান বাড়ির এত মানুষ, ব্যস্ততার ভিড়েও ছেলেটা তার খোঁজ খবর নিতে সামান্য ভুলেনি। কৃতজ্ঞতায় চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে, কিন্তু সরফরাজের কঠোর নিষেধাজ্ঞা। এভাবে যখন তখন কাঁদা যাবে না। তার সামনে সর্বদা হাসি খুশি মুখে থাকতে হবে। হাসুরমা তার বাপজানের সুন্দর মিষ্টি আদেশ কি করে অমান্য করে? প্রতিউত্তরে বলল, কি যে বলো না বাপজান, এত কাম কাজ রাইখা কেমনে খাই বলো তো? আফাই কইছে মেহমানদের খাওয়া হয়ে গেলে বাড়ির সবাই খেয়ে নেবে, আমিও তোমাগো লগে খামো। আমার খাওয়া নিয়ে চিন্তা করো না তো। তুমি কোনো কাজে এইখানে আইছিলা? আমারে কাও, আমি কইরা দিতেছি। না খালা, আমি আসলে এখানে। তুমি এত দ্বিধাবোধ করো না তো বাপ, বলো কি হয়েছে? আসলে খালা, হয়েছে কি, সকাল থেকে এ পর্যন্ত অন্বেষাকে একবারও দেখিনি আমি। ওরা আমাকে ঢুকতেই দিচ্ছে না রুমে। তাই তো বারবার ব্যর্থ চেষ্টা করেছে রুমে ঢুকতে। সরফরাজের খুব ইচ্ছে হলো একদমে কথাগুলো হাসুর মাকে বলতে, কিন্তু লাজুক সরফরাজ তা মন অবধি রেখে দিল। শব্দ হয়ে মুখ দিয়ে উচ্চারিত হলো না। কিছুক্ষণ মৌন থেকে বলল, খালা, আমার রুমে কিছু দরকার ছিল, কিন্তু মেয়েরা আছে বিধায় ঢুকছি না। তুমি কি একটু দেখবে? আচ্ছা খারাপ, দেখতাছি। হাসুর মা এক মুহূর্ত সময় ব্যয় না করে দ্রুত পায়ে রুমে ঢুকে পড়ল। অন্বেষার আশেপাশে আবিষ্কার করলো কতগুলো অল্প বয়সী মেয়ে মানুষ। হাসুর মা তাদের উদ্দেশ্যে বললেন, মাইয়ারা, তোমরা খাইতে যাও, ওইদিকে তোমাগো ডাকতাছে। ওদের মধ্যে একজন বলে উঠল, তোমরা যাও, আমি থাকবো নে, মা জননীর কাছে থাকবানি আমি। যাও যাও। হাসুর মায়ের ভরসা বাক্যে আস্থা রেখে তারা একে একে সবাই রুম থেকে বেরিয়ে গেল। রুমে রইল শুধু দুটি প্রাণী। হাসুর মা দরজার একপাশে এক প্রকার লুকিয়ে থাকা সরফরাজকে অভয় গলায় বললেন, যাও বাপজান, রুমে যাও, কেউ নাই এখন।
সারফারাজ কৃতজ্ঞতার স্বরে বলল, অনেক অনেক ধন্যবাদ খালা। আমি তাহলে রুমে যাচ্ছি, একটু দেখবেন কেউ যেন হুট করে চলে না আসে। আচ্ছা। রুমে ঢুকতেই সারফারাজের চক্ষুদ্বয় আটকে গেল বিছানায় বসে এক অতীব সুন্দর লাস্যময় রমণীর রূপে। মেয়ে তো নয়, যেন হৃদয় হরিণী। সারফারাজ বিড়বিড়িয়ে বলল, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সারফারাজকে দেখে অন্বেষার সামান্য অবাক হলেও অবাকতার রেশ কাটিয়ে মুচকি হাসল। সারফারাজ হয়তো আহত সৈনিকের ন্যায় বুকে হাত দিয়ে মোহনীয় স্বরে বলল, ও হে শুভ্রময়ী, ওভাবে হেসো না। আমার হৃদয় যে করেছ হরণ, এখন আমার কি হবে শুভ্রময়ী? সারফারাজের কথা বলার অদ্ভুত ভঙ্গিমায় মুখে হাত চেপে শব্দ করে হেসে ওঠে অন্বেষা। সারফারাজের কানে সে হাসির শব্দ সুমধুর পাখির কুজনের মতো লাগলো। অন্বেষার পাশে গিয়ে বসলো সে। জীবনে বহু মেয়ে মানুষের সাক্ষাৎ হয়েছে তার সাথে, কিন্তু কলেজ ভার্সিটির পাঠ ছড়িয়ে এখন একজন সফল মধ্যমান ব্যবসায়ী সে। কর্মের সূত্রে এখন আরও বেশি মেয়ে মানুষের সান্নিধ্য থাকা লাগে তার। কই, কখনো তো এমন অনুভূতি হয়নি তার। কম সুন্দর মেয়ে মানুষ দেখেনি সে, কিন্তু এমন নেশালো লাগেনি তো আগে। অন্বেষা নামক মেয়েটির আশেপাশে থাকলেই কেমন অদ্ভুত অনুভূতি হয়। তার চোখে মেয়েটাকে অনিন্দ সুন্দরী লাগে। সে জানে না মেয়েটা কত সুন্দর, শুধু জানে তার চোখে সবচেয়ে সুন্দরী রমণী হচ্ছে অন্বেষা। তার চোখ ধাঁধানোর রূপে জলে পুড়ে ঝলসে যায় সে। কেমন লাগছে আমায়? লাজুক স্বরে সারফারাজের উদ্দেশ্যে প্রশ্ন বাক্য ছুড়ে দিল অন্বেষা। প্রত্যুত্তরে সারফারাজ পূর্বের ন্যায় মোহনীয় স্বরে বলল, বললে বিশ্বাস করবে? সারফারাজের প্রশ্নের পিঠে প্রশ্ন করা অন্বেষার কাছে অন্যরকম লাগলো। সে প্রত্যুত্তরে কিছুই বলল না, নীরব রইল সে। সে ভেবেছে তাকে দেখতে হয়তো খুবই বাজে লাগছে, নতুবা খুব রহস্যকর লাগছে। সারফারাজ অন্বেষার মিহিয়ে যাওয়ার লক্ষ্য করে শব্দ করে হেসে উঠল, কানের কাছে মুখ নিয়ে বলল, মেয়ে তুমি কি অবুঝ? সব কথা মুখে বলে বোঝানো লাগবে? আমার চোখ মুখ দেখে কিছু বুঝতে পারো না? তোমার রূপে প্রতিনিয়তই নিষ্পাপ আমি ঝলসে যাচ্ছি, তার কি প্রতিকার হবে শুনি? কি অদ্ভুত তাই না? প্রণয় হাওয়ার এক ধাপ থাকে যেমন সুখময় শান্ত শীতল হাওয়া, ঠিক তেমনি অন্য প্রান্তে থাকে শুধুই হৃদয় পোড়ানো অনুভূতি, যা শুধু প্রণয়ের হাওয়া যে মানুষটার মনে লাগে সে ব্যতীত অন্য কেউ সামান্য বুঝতে পারে না। তুমি কি বোঝো? স্বর্গীয় সুধা পান করতে হলে অনলে সামান্য পুড়তে হবে, এ তো অতি স্বাভাবিক বটে। কাউকে ভালোবাসলে বিচ্ছেদের মরণ যন্ত্রণা সহ্য করার ক্ষমতা নিয়েই বাসা উচিত। যেখানে সুখ সেখানেই দুঃখ। আপনার আমার সন্ধি থাকুক আজীবন, নশ্বর দুনিয়া পেরিয়ে চিরস্থায়ী জান্নাতে পর্যন্ত অটুট থাকুক এ বন্ধন, যেখানে না থাকবে দুঃখ আর না থাকবে কোনো কষ্ট, শুধুই শান্তি। ইনশাল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুন। সুম্মা আমিন। সারফারাজ হাত ঘড়ি চেক করলো। ৮ ঘন্টা হয়েছে সে রুমে অবস্থান করেছে। এখন সময় এসেছে বেরিয়ে যাওয়ার, না হলে বিচ্ছুগুলো চোখে পড়লে মান সম্মানের কুরবানি হতে একটুও বাকি থাকবে না। অন্বেষার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে সারফারাজ উঠে দাঁড়ালো। যেতে যেতে বলল, শোনো শুভ্রময়ী, অনেক কষ্টে সব সামনে রেখেছি, মনে রেখো আজ অশান্ত আমি কে, তোমাকেই শান্ত করতে হবে, মনে রেখো। ভয় দিচ্ছেন? ভয় কেন হবে মেয়ে, শুধু সংকেত দিয়ে যাচ্ছি, তৈরি থেকো। যাই তবে। আল্লাহ হাফেজ। দরজায় সাউদা বেগম দাঁড়িয়ে। মাকে দেখে সারফারাজ খানিকক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। সাউদা বেগম প্রথমে নিজেই বললেন, তোকেই খুঁজছিলাম। মোটামুটি সবার খাওয়া শেষ, কেউ চলে যাচ্ছে, কেউ বিশ্রাম করছে। বেলা ৩টার ঘরে খাওয়া হলো না কারো। খেতে হবে তো নাকি? তুই ওদিকটায় যা, সব দেখ, আমি অনুকে নিয়ে আসছি। মায়ের বলা প্রত্যেকটা কথা মন দিয়ে শুনল সারফারাজ এবং বুঝল, কিন্তু শেষের কথাটা বোধগম্য হলো না তার। মায়ের উদ্দেশ্যে শুধালো, অনু কে মা?
দেখো ছেলের কাণ্ড, এটুকু বুঝলি না? অন্বেষাকে অনু বলে ডাকা শুরু করেছি আমি। অন্বেষা বড় লাগে, ছোট করে অনু দিয়েছি, ভালো হয়েছে না? আর শোন, অন্বেষা থেকে অনু ডেকেছি, সে নিয়ে ও মেয়ে এক ঘর কেঁদে ভাসিয়েছে। ওর মা নাকি ওকে অনু বলে ডাকতো। আমি কি ওর মা না? তবেই থেমেছে বোকা মেয়েটা। মন্ত্রমুগ্ধের ন্যায় মায়ের হাসি মুখে বলা প্রতিটা কথা শুনল সারফারাজ। শেষে বলল, খুব ভালো হয়েছে মা, এভাবেই থেকে যেও মেয়েটার মা হয়ে। আমি যাচ্ছি মা, তুমি তোমার অনুকে নিয়ে আসো। নববধূ তার প্রিয় দর্শনের জন্য নিজেকে প্রণয়ের রঙে রাঙিয়ে বাসর ঘরে অপেক্ষা করছে। এই অপেক্ষার যেন শেষ নেই। এক অতীব সুন্দরী রমণী তার প্রণয় পুরুষের জন্য নিজেকে লাস্যময়ী রূপে সাজিয়ে তার আগমনের জন্য অপেক্ষা করছে, অথচ সেই মানুষটারই কোনো খবর নেই। অন্বেষার ধৈর্যের বাঁধ এবার যেন ভাঙল। পরনে ফিনফিনে পাতলা জামদানি শাড়ি, গলায় হাতে কানে হালকা জুয়েলারি। পাতলা শাড়িতে শরীরের কিছু অংশ দৃশ্যমান হলেও এমন সাজে অন্বেষাকে চোখ ধাঁধানো সুন্দর লাগছে। তার দিকে তাকালেই যেন অপর মানুষটির চোখ ঝলসে যাবে। আহা, কি তার সৌন্দর্য! বিশ্রামহীন একটা দিন গিয়েছে। শরীর ক্লান্তিতে নুয়ে পড়েছে, চোখে ঘুমেরা এসে হানা দিচ্ছে। যে কোনো মুহূর্তে এসে ঘুমেরা অন্বেষাকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়ে যাবে তাদের ঘুমের রাজ্যে। কিন্তু অটল অন্বেষা সে ঘুমাবে না। তার স্বামী সাহেব না আসা পর্যন্ত তার অপেক্ষায় কাটিয়ে দিবে সে। এশার নামাজের পরে সবাই যখন রাতে খাবার খেতে ডাইনিংয়ে জড়ো হয়েছে, ঠিক সেই সময় শোরুম থেকে সারফারাজের ফোন আসে। জরুরি ডাক পড়ায় তখনই বেরিয়ে যেতে হয়েছে শোরুমের উদ্দেশ্যে। বিয়ের যাবতীয় ঝামেলা ব্যস্ততার জন্য দোকানগুলোর দিকে সারফারাজ সেভাবে নজর দিতে পারেনি, যার দরুন ফোন পাওয়া মাত্রই তাকে বেরিয়ে পড়তে হয়েছে, পরিবারের বারণ এক প্রকার আগ্রহ করে। অন্বেষা নীরবে নিশ্চুপে সবটা শুধু দেখে গিয়েছে, কিছু বলার নেই এখানে। অন্বেষা বিছানা থেকে নেমে ছোট ছোট কদমের রম্যময় পায়চারি করছে। ঘড়িতে একবার চোখ বুলিয়ে দেখল সময় 11টা বেজে 45 মিনিট। প্রায় 3 ঘন্টা সারফারাজ বাইরে অবস্থান করেছে বাড়ি থেকে। সবকিছু একপাশে রেখে অন্বেষা এবার সারফারাজের জন্য খুব চিন্তা হচ্ছে। এ বাড়িতে আসার পর সারফারাজ এত রাত পর্যন্ত কখনো বাইরে থাকে না, আজই প্রথম। লো ভলিউমে যান্ত্রিক পাখা চলছে। রাতের আবহাওয়া বেশ শান্ত ও শীতল। মাঝে মধ্যে বেলকনির গ্রিল গলিয়ে ফুরফুরে ঠান্ডা বাতাস রুমে আসছে, অথচ অন্বেষার শরীরে মৃদু ঘাম জমেছে। অন্বেষার মনে ভয় দানা পাচ্ছে, মনে মনে বলছে, কেমন মানুষ তিনি! নতুন বউ বাসর ঘর রেখে কেউ কখনো এত রাত অবধি বাইরে থাকে? কাণ্ডজ্ঞানহীন এক মানব। হঠাৎ দরজায় করাঘাতের শব্দ হলো। অন্বেষা পায়চারি বন্ধ করে স্থির হয়ে দাঁড়ালো। আবারও করাঘাতের শব্দ। অন্বেষার চোখে মুখে লজ্জা স্পষ্ট ফুটে উঠেছে। লাজুক হেসে দ্রুত গতিতে গিয়ে দরজা খুলে দিল। ওপাশে হাসুরমা দাঁড়িয়ে। অন্বেষা যেন আরো একটু লজ্জা পেল। কি ভেবেছিল আর কি হলো? মা জাননি বাপজান কি আহে নাই? জি না খালা, তিনি আসেননি এখনো। ও, চিন্তা করো না, তাইলে সে কামে আটকাইয়া পড়ছে। তুমি কি ঘুমায় গেছিলা? বিরক্ত করলাম না মা? না খালা, তিনি যে বলেন না খালা, কি যে বলেন, বিরক্ত কিসের? এখনো ঘুমাইনি আমি। আপনি ঘুমাননি যে? আমি রাইতের খাওন খাইয়া ঘুমাই গেছিলাম। রুমে পানি আসিল না, পরে দেখি তোমাদের রুমে বাতি জ্বলতাছে। আন্দাজ করছি বাপজান আসে নাই। দেহ আমার আন্দাজ ঠিক হইল। ও খালা, আপনার যদি সমস্যা না থাকে ভেতরে আসেন, একটু গল্প করি। তুমি কফি খাবা বউ? না থাক, এত রাতে আপনার কষ্ট করতে হবে না, এমনি আসেন, গল্প করি। কি এর কষ্ট বউ, জামু আর আসবো, তুমি একটু থাহ। তাহলে আপনার জন্য আনবেন, ঠিক আছে? হাসুরমা ইতস্তত করে বলল, কি যে বলো না, তোমার জন্য আনমনে। অন্বেষা দৃঢ় কণ্ঠে বলল, একদমই না, একসাথে দুজনে পান করব। দুজনেরটা নিয়ে আসবেন, ঠিক আছে? হাসুরমার চোখ মুখ ঝলমলিয়ে ওঠে। এমন প্রস্তাবে সে খুব একটা অখুশি হয়নি। তার চোখ মুখ দেখেই তো ভালো বোঝা যাচ্ছে। মাথা নাড়িয়ে জানালো, আচ্ছা। অন্বেষা রুমে গিয়ে হালকা পাওয়ারের বাতি অফ করে সাদা আলোর ঝকঝকে বাতি অন করলো।
সামনের দর্পণে নিজেকে এক অন্যরকম অন্বেষার আবিষ্কার করলো। কি পাতলা শাড়ি! অন্বেষার খুব লজ্জা লাগছে। সে তাড়াতাড়ি একটা বড়সড় নামাজের হিসাবে নিজেকে মুড়িয়ে নিল। হাসুর মায়ের সামনে নিশ্চয়ই এমন সাজে সে যেতে পারে না। এর সাজ শুধু সুন্দরী রমণীর একান্ত মানুষটার জন্য। কিছু সময় পর ধোয়া ওঠা 2 কাপ গরম কফি নিয়ে রুমে ঢুকে হাসুর মা। অন্বেষা মুচকি হেসে 1 কাপ নিল আর 1 কাপ হাসুর মা নিল। কথোপকথনের এক পর্যায়ে অন্বেষা হাসুরমার উদ্দেশ্যে বলল, খালা, তিনি কি আজই এত রাত অবধি বাইরে, নাকি আগেও এমন হয়েছে? হাসুরমা মনোযোগ দিয়ে কফি পান করছিল। অন্বেষার প্রশ্ন বাক্যের পিঠে প্রত্যুত্তরে বলল, না, আগেও এমন রাইত হইছে। মাঝে মধ্যে দোকানপাটের হিসাবে গরমিল হইলে এমন রাইত হয়। ঢাকা শহরে আর কি এমন রাইত? দেহগে রাস্তায় এখনো কত শত কর্মব্যস্ত মানুষের আনাগোনা। তুমি চিন্তা করো না, আয়া পড়ব। বলেই আবারও কফি পানে ব্যস্ত হয়ে পড়লেন হাসুরমা। অন্বেষা এ পরিবারের সম্পর্কে তেমন কিছুই জানে না, না জানারই কথা। হাসুরমায়ের কথা অবাক হয়ে শুনল। অন্বেষার হঠাৎই মনে হলো এই ফাঁকে হাসুরমার থেকে কিছু কথা জেনে নেওয়া যায়। গল্পের ছলে অজানা কথা জানা হলো। এ পরিবারে কার কি পছন্দ অপছন্দ সে সম্পর্কে অবগত হতে পারবে। হাসুরমার উদ্দেশ্যে আগ্রহ নিয়ে বলল, খালা, ওনার কিসের শোরুম? ও মা, তুমি জানো না বউ? বাপ জানের তো একখান মোবাইলের শোরুম আর একটা বেডাগো জামা কাপড় দোকান, বড় মার্কেট। তোই তোমার শ্বশুরের আরেকখানা দোকান আছে। উনিও আগে ব্যবসা করতেন, পাঞ্জাবির দোকান এখনো আছে। সেইটা তোমার শাশুড়ি নামে চলে। সারফারাজ দেখাশোনা করে রাখে। অন্বেষা খেয়াল করলো হাসুরমা অতিরিক্ত কথা বলে। প্রশ্নের যতটুকু উত্তর দেওয়া প্রয়োজনে সে তার থেকেও কয়েক গুণ বাড়িয়ে বলে। যেমন সৃজনশীল প্রশ্নের ক দাগের 1 মার্কের উত্তর সে ঘ দাগের 4 মার্কের উত্তরের মতো বৃহৎ আকারে দেয়। ব্যাপারটা পরিষ্কার, সময় হলে বোকামি আর সময় অপচয় ছাড়া কিছুই হতো না। কিন্তু অন্বেষার ভালোই উপকার হলো। এক প্রশ্নে আরও 4 প্রশ্নের উত্তর পাচ্ছে। আগ্রহ নিয়ে সবটা শুনল অন্বেষা। তারপর ছোট্ট করে বলল, ও আচ্ছা, খালা, আপনার নিজের পরিবার নেই? সংসার, স্বামী, সন্তান, তারা কোথায়? হাসুর মার সাথে সাথে জবাব দিল না। এদিকে অন্বেষা খুব খারাপ লাগছে। হয়তো সরাসরি এভাবে প্রশ্ন না করলেও হতো, না জানি মানুষটা কষ্ট পেয়েছে কিনা। হাসুরমার নীরবতা লক্ষ্য করে অন্বেষা পুনরায় বলল, দুঃখিত খালা, আমার কথায় কিছু মনে করবেন না। আমি বুঝতে পারিনি আমার কথায় কষ্ট পাবেন। দুঃখিত খালা। হাসুরমার নীরবতা অবসান ঘটিয়ে বলল, না গো বউ, সেরকম কিছু না। আমার সংসার আছিল, নিজের সংসার, কিন্তু বেশি দিন টিকে নাই। পরপর 2টা ফোলা হয়েছিল। বেশি দিন দুনিয়ার আলো বাতাস সহ্য হয় নাই তাগো। আল্লাহ উড়ায় এনেছে। তারপর সে একদিন আরেকটা বিয়া কইরা হাজির হইল। ব্যাস, আমার সংসারে রীতি ঘটল। তখন থেকেই বাপের ভিটায় জায়গা হয় নাই। তোমার মতো আমারও সৎ মা ছিল, মায়েরা খেদায় দিছে বাড়ি থেকে। আল্লাহর অশেষ রহমতে জায়গা হলো এ বাড়িতে। এ বাড়িতে যখন আসি, সারফারাজের বয়স 15 থেকে 16 হবে। সাইমা সাফা বেশ ছোট, আমার হাতেই মানুষ দৌড়ো। কথা রীতি টেনে চোখের কোণে জায়গা নেওয়া পানিটুকু শাড়ির আঁচল দিয়ে মুছে নিল। হাসুরমার প্রতিটা কথায় ছিল গাঢ় বিষাদের ছোঁয়া। অন্বেষার খুব খারাপ লাগলো। কয়টা দিনে মানুষটাকে হাসি খুশি রূপেই দেখে এসেছে সে। তার মধ্যে এত কষ্ট লুকিয়ে আছে খুনাক্ষরেও টের পায়নি অন্বেষা। পৃথিবীর সব থেকে দুঃখী মানুষগুলোই বোধহয় অন্যের সামনে নিজেকে সুখী হাসি খুশি রাখার মারাত্মক সুন্দর নিখুঁত অভিনয়টা করতে পারে। কেউ কেউ হয়তো সফল হয়, যেমন হাসুরমা। হাসুরমা নিজেই আবার বলল, বড় ফলাটা মাসখানেক বাইচা ছিল, নাম ছিল হাসে। সেই থেকে ভাবিরা হাসুর মা বলে ডাকত। বিয়া শাদি আর করা হয় নাই। কে করব? ততদিনে বেডা মানুষের মেলা রূপ আমি দেখা ফেলছি। বেডার ঘর করব না, এই তো এ বাড়িতে আশ্রিত হয়ে আছি। কাম কাজে সাহায্য করি, দিব্যি আছি গো বউ। সবই আল্লাহর রহমত।
মুখের এক টুকরো হাসি ফুটিয়ে তুলল হাসুর মা। আর এক অভিনয় মানুষটার। অন্বেষা সৃষ্টিকর্তার নিকট কোটি কোটি শুকরিয়া জানাতে ভুলল না। তার জীবনে সরফরাজ নামক মানুষটা না আসলে কতটা নির্মম হতো ভাবতেই অন্বেষার শরীর কেঁপে ওঠে। হাসুর মার উদ্দেশ্যে আহত স্বরে বলল, হ আম্মা, তাই তো। হাসুর মা তাৎক্ষণিক জবাব দিতে পারল না। চোখ দুটো দিয়ে ঝর্ণার পানির মতো অভিস্রোতে পানি পড়ছে তার, অথচ মুখে এক টুকরো প্রাপ্তির হাসি। খপ করে অন্বেষার হাত দুটো নিজের হাতের মুঠোয় পুরে নিল হাসুর মা। মমতা ভরা কণ্ঠে বলল, মাগো, জীবনের সবচেয়ে দামি কথাটা শোনালে তুমি। অবশ্যই আমার মাইয়া তুমি। তোমার মতো মাইয়ার মা হইতে কিসের আপত্তি থাকবে কও দেহি। রুমের দরজা খোলা পেয়ে হুড়মুড়িয়ে রুমে ঢুকে সাইফা। চেহারায় কেমন আতঙ্কিত ভাব। অন্বেষা হাসুর মা ওদের দেখে স্বাভাবিক হলো। সাইফা ভীতু কণ্ঠে গড়গড়িয়ে বলে উঠল, মিষ্টি ভাবি, ভাইয়া আজ রাতে ফিরতে পারবে না। ভাইয়ার বাড়ি ফেরার পথে ওনার গাড়িতে বাচ্চায় এক ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই নিয়েই হসপিটালে থেকে থানায় দৌড়াদৌড়ি করা লাগবে ভাইয়ার। চিন্তায় থাকবো ভেবে একটু আগেই ফোনে জানিয়েছেন আমাকে। আমার মনে হলো এত বড় ঘটনা তোমাকে না জানালেই নয়। মাকে কিছু বলিনি, এমনিতেই তিনি পেশারের মানুষ। অন্বেষার বুকটা কেমন ধক করে উঠল। খুব মন চাইছে গগন বিধারী কান্নায় লুটিয়ে পড়তে। চোখ অশ্রুতে ঝলঝল করে উঠল। কাপা কাপা স্বরে সাইফার উদ্দেশ্যে বলল, বাচ্চাটার কি অবস্থা? খুব কি খারাপ? আর উনি ঠিক আছে তো? বাচ্চাটার অনেক রক্তক্ষরণ হয়েছে, ভাইয়া ঠিক আছে। নিজের কথা কিছুই বলেনি। আল্লাহকে ডাকো, ভাইয়া সকালে আসতে পারবে। ওদিকে ঝামেলা বেঁধেছে, বুঝোই তো বাংলাদেশের পাবলিক। দোষ কার এটা দেখবে না, কিন্তু গন্ডগোল পাকাতে ওস্তাদ। অন্যদিকে সাইমা কেঁদেই চলেছে। সে বড্ড ইমোশনাল, কিন্তু সাইফা বেশ শক্ত। যে কোনো বিপদে সরফরাজের অনুপস্থিতিতে তাকেই সবাইকে সামলাতে হয়। সাইফার কথা শেষ হতে না হতে জ্ঞানশূন্য হয়ে লুটিয়ে পড়ল বিছানায় অন্বেষা। রুমের বাকি তিনটি প্রাণী আটকে উঠল এ দৃশ্যে। সাইমার কান্নার পরিমাণ আরো বাড়ল। অন্যদিকে হাসুর মাও গুনগুনিয়ে কাঁদছেন। কান্না থামাও তোমরা, এভাবে কাঁদলে হবে? ভাবিকে ধরো, জ্ঞান ফেরাতে হবে তো। আমরা একসাথে তাহাজ্জুদের নামাজ, ভাইয়া এবং বাচ্চাটার সুস্থতা ভিক্ষা চাইব আল্লাহর কাছে। আব্বু তো নেই, নিয়ে গেছে আল্লাহ। আমার ভাইটার যেন কিছু না করেন, এইটাই চাওয়ার। শক্ত মনের অধিকারী সাইফাও কেঁদে ফেলল। আনন্দপূর্ণ বাড়িতে শোকের ছায়া নামতে বেশিক্ষণ লাগলো না। ভোররাতে সরফরাজ বাড়িতে পৌঁছায়। কপালে ছোট্ট ব্যান্ডেজ। সারা রাত ঘুম হয়নি। চোখে মুখে ক্লান্তি ও নিদ্রাহীনতার স্পষ্ট ছাপ। নিজের কাছে বাড়ির এক্সট্রা চাবি দিয়ে সদর দরজা পেরিয়ে বাড়ি প্রবেশ করলো। কাল থেকে বাড়িতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সরফরাজের দোকানে বাধ্যগত কর্মচারী ছেলেটার সাথে সাথেই ছিল। সরফরাজকে বাড়িতে পর্যন্ত এগিয়ে দিতে আসতে চাইছিল, কিন্তু সরফরাজ কড়া কণ্ঠে বলে দিয়েছে, আর এক মুহূর্ত নয়, সোজা বাসায় গিয়ে বিশ্রাম নিবি, সাথে একটা দিনের ছুটি, কিছু টাকা বকশিস, যা। রুমে ঢুকে সর্বপ্রথম সরফরাজের নজরে আসলো জায়নামাজে ঘুমন্ত অন্বেষাকে। জায়নামাজের স্বল্প জায়গার মধ্যে কোনো রকম শুয়ে আছে। সরফরাজ তা দেখে মৃদু হাসল। এগিয়ে গিয়ে জায়নামাজ থেকে অন্বেষাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল, গায়ে পাতলা কম্বল টেনে। কপালে ভালোবাসার ছোট্ট পরশ এঁকে দিতে ভুলল না মোটেও সরফরাজ। আলমারি থেকে প্রয়োজনীয় জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো, উদ্দেশ্যে ফ্রেশ হওয়ার। সর্বপ্রথম মায়ের সাথে দেখা করার প্রয়োজনীয়তা অনুভব করলো সরফরাজ। মা নিশ্চয়ই গতকালের খবর শুনে অস্থির হয়ে আছে। এক পলক ঘুমন্ত অন্বেষার দিকে চাইল সরফরাজ।
তার শুভ্রময়ী এখন গভীর ঘুমে মগ্ন। সারফারাজ আর সময় ব্যয় না করে মায়ের রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সাউদা বেগম জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। সারফারাজের আগমনে তিনি কোরআন পড়া স্থগিত রেখে জায়নামাজ থেকে উঠে দাঁড়ালো। কোরআন ও জায়নামাজ রাখার ছোট্ট সেলফে সেগুলো গুছিয়ে রেখে এগিয়ে গেলেন ছেলের দিকে। সারফারাজ মাকে দেখে সালাম দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা। সাউদা বেগম সালামের জবাব দিলেন। আলাইকুম আসসালাম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। তারপর ব্যাকুল স্বরে শুধালেন, কি হয়েছিল বাবা? মেয়েগুলো বলতেই চায় না। কত অনুরোধের পর তোমার এহেন বিপদের সংবাদ জানালো আমাকে। শান্ত হও মা, এতটা চিন্তার কিছু হয়নি, তবে হয়েছে অনেক কিছুই। জীবনে প্রথমবার এমন ঘটনার সম্মুখীন হয়েছে আমি।